2017 সালে যখন প্রথম বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এলো ফিল্মফেয়ার বাংলাতে, তিনি কিন্তু বেস্ট ডেবিউ অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল গ্যাংস্টার মুভির মাধ্যমে। কিন্তু সেই সময় থেকে এখনো পর্যন্ত 8 বছর হয়ে গেল, অনেকগুলো ফিল্ম আসলো, কিন্তু কোনোটাই কিন্তু তারপরে আর অ্যাওয়ার্ডই পায়নি। তাছাড়া 2020 সালে যখন এসওএস কলকাতা মুভি আসে, তখন তো তিনি তার নামটাও বদলে দিয়েছিল। হয়তো তার মুভিগুলো চলে, মানে তার নামটা ইয়াশ দাশগুপ্তায় একটা এক্সট্রা এ ব্যবহার করা শুরু করে। হয়তো তিনি ভেবেছিল তার নামের সাথেই কিছু হচ্ছে, তার জন্যই তিনি একটা এক্সট্রা এ ব্যবহার করা শুরু করে। কিন্তু তারপরের মুভিগুলোও কিন্তু সেরকম চলে না। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যখন তার মুভি চলছিল না, তারপরে তিনি বলিউডে চলে যায়, সেখানে ইয়ারিয়া 2 বলে একটা মুভি করে। সেই মুভিটাও তো 25 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে 2.67 কোটি টাকা কালেকশন করে। যখন তার ফিল্মি ক্যারিয়ার চলে না, তারপরে তিনি পার্টিতে যোগ দেয়। আসলে এগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা থাকে সবাই করে, কিন্তু সেখানে যাওয়ার পরে মানে তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সোয়াতি খান্দকারের কাছে 41,000 ভোটে হেরে যায়। তিনি প্রথমে হিন্দি সিরিয়াল দিয়ে এই ক্যারিয়ারটা শুরু করেছিল, তারপরে আস্তে আস্তে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে চলে আসে, কিন্তু সেখানে এসেও তিনি সেরকম কিছু করতে পারে না। কিছু কিছু মুভি চলেছিল, কিন্তু ম্যাক্সিমাম মুভি কিন্তু ফ্লপ হয়েছে। এবং তার লাইফের সাথে অনেক কন্ট্রোভার্সি আছে, যেমন তার বিয়ে নিয়ে এবং চিনেবাদাম মুভিটা নিয়ে, মানে প্রচুর কন্ট্রোভার্সির সাথে কিন্তু তিনি জড়িত ছিল। আজকের এই ভিডিওতে তার মুভি ক্যারিয়ারের ডাউনফল এবং তার সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যশ দাশগুপ্ত মহানায়ক যশ নিজের ছবি চিনেবাদাম রিলিজের আগে তার প্রমোশন ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা টুইট লিখে এটা পোস্ট করে যে আমি আর এইটার পার্ট থাকছি না, আমি চলে যাচ্ছি ভাই, এটা লিখে পালিয়ে গেছে। Innocent until proven guilty. Why is the media making it like guilty until proven innocent? এই ছবির মেইন যে খারাপ দিক সেটা হচ্ছে যে ইয়াশের অভিনয়। তো ইয়াশের অভিনয় আমার একদম ভালো লাগেনি। ইয়াশ দাশগুপ্ত 10 অক্টোবর 1985 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। অভিনয়ে পেশাদার হওয়ার জন্য তিনি রোশন তানেজা স্কুল অব অ্যাক্টিং এ ভর্তি হন, যেটি ভারতের একটি প্রখ্যাত অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এখানে তিনি তার অভিনয়ে দক্ষতা অর্জন করেন। যদিও তিনি বেস্ট প্রশিক্ষণ কেন্দ্র থেকে অ্যাক্টিং শিখেছিল, কিন্তু এখনো পর্যন্ত তাও সবাই তার অ্যাক্টিং এর উপরই প্রশ্ন করে। তার আগে বলিনি আমি কেন কোনো এক্সপ্রেশন দিচ্ছি না, কারণ যার ব্যাপারে কথা বলবো সেও নিজের সিনেমাতে কোনো এক্সপ্রেশন দেয় না, তার নাম হচ্ছে যশ। মুম্বাইতে থাকাকালীন তিনি টেলিভিশনের সুযোগ পাওয়ার জন্য অডিশন দিতে থাকে এবং 2002 সালে তিনি আল্ট্রা টিভি নামক একটা উর্মিলা সিরিয়ালের মাধ্যমে এই জগতে তিনি আত্মপ্রকাশ করে। বেসিক্যালি তিনি টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেছিল 2002 সালে উর্মিলা নামক টিভি সিরিয়ালের মাধ্যমে। তারপরে তিনি এরকম হিন্দি অনেক সিরিয়াল করতে থাকে, যেমন মহিমা শনিদেব কি, বাসেরা, বন্দিনী, কোই আনে কোহে, না নাইস দেশ লাড্ডু এবং আদালতেরও তো একটা এপিসোড তিনি করেন। সেরই মাঝে 2007 সালে একটি তিনি বেঙ্গলি মুভি পেয়েছিল পাগল প্রেমী নামে, সেখানে তিনি সাইড রোল করেছিল, কিন্তু সেই মুভিটাও একদমই চলে না। এর জন্য বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও কিন্তু তিনি সেরকম একটা কিছু করে উঠতে পারেনি। এবং তারপরে 2012 সালে তার লাইফ চেঞ্জ করা একটা সিরিয়াল আসে, যার নাম হলো বোঝে না সে বোঝে না। এই সিরিয়ালের মাধ্যমে কিন্তু তিনি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়েছিল এবং বেঙ্গলি অডিয়েন্সের ভালোবাসা পেয়েছিল। সিরিয়ালটি স্টার জলসায় সব থেকে বেশি টিআরপি এনে দিচ্ছিল এবং তার জন্যই তো বছরের পর বছর তার এপিসোডগুলো চলেই যাচ্ছিল। এটাই তো সেই সময় সব থেকে বেশি লংগেস্ট সিরিয়াল ছিল। তাদের ওই পাখি অরণ্যের জুটিটা এখনো পর্যন্ত মানুষ দেখতে চায়। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। সেই সময় মানে 2015 সালে এই সিরিয়ালটি 10টা অ্যাওয়ার্ডও জিতেছিল এবং এই সিরিয়ালটির প্রচারের প্রথম মাসেই তো ভরে ভরে টিআরপি এনে দিয়েছিল। এই সিরিয়ালটির জন্য ইয়াশ দাশগুপ্ত 2014 সালে ফিউচার স্টার এবং 2015 সালে সেরা অভিনেতার অ্যাওয়ার্ডও পায়। প্রায় 3 বছর ধরে এটা একটানা চলে এবং কোভিডের সময় মানে রিসেন্ট টাইম 2019 থেকে 20 মধ্যে এটাকে আবার রিটেলিকাস্ট করা হয়। এই সিরিয়ালটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এখান থেকে শুরু হয় তার বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে বেড়ে ওঠা। তারপরে তিনি বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একের পর এক মুভিতে চান্স পেতে থাকে। যেমন তিনি 2016 সালে গ্যাংস্টার মুভিতে চান্স পায়, যেখানে তিনি মেন লিড রোলে কাজ পায়। এটাই ছিল তার বেঙ্গলি ইন্ডাস্ট্রির প্রথম মুভি যেখানে তিনি লিড রোলে কাজ করে। 7 অক্টোবর 2016 সালে বিরসা দাশগুপ্তর দ্বারা পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় একটা বড় বাজেটের মুভি তৈরি হয়েছিল এই গ্যাংস্টার। মুভিটি বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছিল এবং দর্শকের তো প্রচুর ভালো লেগেছিল তার এই প্রথম মুভিটাই। এবং এই মুভিটির প্রত্যেকটা
গানই কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। মুভিটার সাফল্যের জন্যই তো 2018 সালে এর পার্ট 2 মানে গ্যাংস্টার 2 আনার কথা ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত আনা হয়নি। তার পিছনে হয়তো তার রিসেন্ট টাইমের মুভিগুলো দায়ী, মানে সেই মুভিগুলো এখন আর চলছে না। তার এই মুভিতে যেমন তোমাকে চাই গানটা, এটা 113 মিলিয়ন ভিউজ চলে এসেছে এবং চালিয়ে যেটায় 14 মিলিয়ন ভিউজ রয়েছে। যদিও তার মুভিটা কিন্তু ভালোই চলেছিল, কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেই ছিল। মানে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু তার অ্যাক্টিং নিয়ে কিন্তু প্রচুর কথা হয়, মানে তার অ্যাক্টিংটা সেরকম পছন্দ হয় না দর্শকের। এবং সেই মুভির গান ঠিক এমন এভাবে সেটা তো একটা রেকর্ডও তৈরি করে দিয়েছিল, যেমন সেটা প্রথমেই মানে একদিনেই 2,20,000 ভিউজ চলে এসেছিল। মানে সেই সময় দাঁড়িয়ে 2016 সালে দাঁড়িয়ে এই 2,20,000 ভিউজ একদিনেই এসে গিয়েছিল, এটাই কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল। তারপরে তার অনেকগুলোই মুভি আসে, কিন্তু ম্যাক্সিমাম মুভি কিন্তু চলে না। যেমন তিনি এখনো পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে 12টা মুভি করেছে, যেমন ধরো 1, টোটাল দাদাগিরি, রাজা রানী রাজি, ফিদা, মন জানে না, SOS কলকাতা, চিনে বাদাম, তোকে ছাড়া বাঁচবো না, ইয়ারিয়া 2 এবং সেন্টিমেন্টাল। এই মুভিগুলোর মধ্যে ম্যাক্সিমাম মুভিগুলো কিন্তু চলেনি এবং তার প্রায় মুভিতে তার অ্যাক্টিং নিয়ে কথা ওঠে। ম্যাক্সিমাম লোকে বলে তার মুভিতে তো কোনো ডায়লগই থাকে না এবং তার এক্সপ্রেশন গুলো একদম বাজে। আজকে আমাদের লাস্ট ডে অফ শুট ফর গ্যাংস্টার, সো হিয়ার ইজ দ্য হিরো। ডায়লগস নেই। কিন্তু এটা বলতে হবে তার মন জানে না মুভিতে কিন্তু তার অ্যাক্টিংটা ভালো ছিল, এই নিয়ে কিন্তু সবাই প্রশংসাও করেছিল। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ারটা সেরকম চলছিল না, তারপরেও চলে আসে তার একটা কন্ট্রোভার্সি নুসরাত জাহানের সাথে। মানে তার বিবাহ নিয়ে এক বড়সড় কন্ট্রোভার্সি শুরু হয়। তার আর ইয়াসের যেই প্রেম কাহিনীটা সেটা তো কেউ মেনে নিতে পারছিল না, অনেক লোকই আওয়াজ তুলেছিল। মানে তখনও তাদের বিবাহ হয়নি এবং তার আগে গর্ভাবস্থায় ছিলেন নুসরাত জাহান এবং 2021-এ তিনি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখে নিশান। এই সময় ইয়াস দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার ছবি এবং খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইয়াস এবং নুসরাতকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়, যেমন পার্ক স্ট্রিটে লাঞ্চ ডেটে, বৃষ্টির দিনে হাত ধরে হাঁটতে, এমনকি ইয়াসের পোষা কুকুরকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে দেখা যায় তাকে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে অনেক জল্পনা শুরু হয় এবং তাদের এই প্রেম কাহিনীটাকে সবাই নিন্দা করে। এই কন্ট্রোভার্সিটা যেতে না যেতেই তার আরেকটা কন্ট্রোভার্সি চলে আসে চিনে বাদাম মুভির, যেখানে তিনি এই মুভিটা রিলিজ হওয়ার 2 দিন আগেই এই মুভিটা থেকে বেরিয়ে আসে। তিনি তার পোস্টে বলে, আমি এই মুভির থেকে সরে যাচ্ছি, আমি আর এই মুভির কোনো পার্ট থাকছি না। মানে মুভির যে প্রমোশন বা কোনো কিছু তিনি কোনো কিছুতেই আর যাবে না। যেখানে শোনা গেছে তার একটা ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য তার এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল। আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি, যেখানে লেখা আছে, ইয়াস তার সিদ্ধান্তের পিছনে সৃজনশীল মত পার্থক্যকে দায়ী করেন, তবে সঠিক কারণে প্রথমে স্পষ্ট হয়নি। পরে জানা যায় যে বিতর্কের মূল কারণ ছিল ছবির চতুর্থ গান অর্থাৎ টাইটেল ট্র্যাক। যশ মনে করেন এই গানটি ছবির জন্য অপ্রয়োজনীয় এবং এটি তার বাণিজ্যিক ইমেজের সাথে মানানসই নয়। তিনি বাণিজ্যিক ছবির ধারার অভ্যস্ত ছিলেন, যেখানে গান ও প্রচারণা একটি নির্দিষ্ট ধারণ করে, কিন্তু চিনে বাদাম ছিল এমন একটি ভিন্ন ধরনের গল্প যা সমসাময়িক সম্পর্ক ও প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। পরিচালক শিলাদিত্য মৌলিক এই গানটিকে ছবির মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করলেও যশের তার সাথে কোনো মিল ছিল না, এর জন্য তো তিনি এই মুভিটা থেকে বেরিয়ে আসে। এরপরে কোভিডের সময় SOS কলকাতা মুভি আসে, কিন্তু সেই মুভিটা কোভিডের জন্য সেরকম চলে না এবং সেই সময় শোনা যায় তিনি তার নামটা বদলে দিয়েছে, মানে নামে 2 A অ্যাড করেছে দাশগুপ্ততে। সেটা কিসের জন্য সেটা তিনি পাবলিকলি বলেনি, কিন্তু অনেকের ধারণা তিনি নাকি নতুন করে শুরু করতে চায়, এর জন্য তিনি তার নামটা বদলেছে। কিন্তু নামটা বদলানোর পরেও তার অনেক মুভি আসে, কিন্তু সেই মুভিগুলো সেরকম চলে না। তিনি তারপরে বলিউডে যায়, ইয়ারিয়া 2 মুভি আসে, সেই মুভিটা তো 25 কোটি টাকা বাজেটের মুভি, বক্স অফিসে মাত্র 3 কোটি টাকা কালেকশন করে, মানে প্রায় 3 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটা পুরোপুরি ভাবে ডিজাস্টার হয়ে যায়। তারপরে এর আগের বছর মানে 2024-এ তার প্রডিউস করা প্রথম মুভি আসে সেন্টিমেন্টাল। এই মুভিটি প্রথমে মেন্টাল নামে ছিল, কিন্তু সেন্সর বোর্ড এই মুভিটি রিলিজ হওয়ার 2 দিন আগেই পরামর্শ দেয় যে এটার নাম বদলাতে হবে এবং তারপরে সেন্টিমেন্টাল নাম রাখা হয় এবং তার জন্যই হয়তো মুভিটি মেন্টাল হয়ে পড়ে এবং মুভিটি বক্স অফিসে থুবড়ে পড়ে এবং মুভিটি ফ্লপ হয়ে যায়। এবং 2025-এ তার প্রডিউস করা আরো 2টো মুভি আসতে চলেছে, একটা হলো আরি আর একটা হলো ওমন ভ্রমণ, এবং তাছাড়া অন্য ব্যানারের শিকার এবং রকস্টার মুভি আসতে চলেছে। দেখা যাক তার এই পরবর্তী মুভিগুলো কি করতে পারে। যদিও তার লাভ লাইফ এবং মুভির কন্ট্রোভার্সি এবং তার অ্যাক্টিং নিয়েও মানুষ অনেক কথা তুলেছে, কিন্তু পরবর্তী তার মুভিগুলো কি হতে চলেছে সেটা কেউ জানে না। যদি পরবর্তী মুভিগুলো বক্স অফিসে ব্লকবাস্টার হয় তাহলে কিন্তু তিনিও এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে তার জায়গা করে নিতে পারবে, সেটা তো ভবিষ্যতই জানে। তাই সমস্ত কিছু ভবিষ্যতের উপরই ছেড়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ইয়াস দাশগুপ্তর ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেল
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।